আমার নাম অনামিকা। আমি দৃষ্টিহীন ছিলাম। ফুলশয্যার রাতে যখন আমি আমার স্বামীর অপেক্ষায় প্রহর গুনছিলাম, তখন হঠাৎই একজন অপ্রকৃতিস্থ নারী আমার কক্ষে প্রবেশ করে আমার পোশাকের আঁচল খামচে ধরে চিৎকার করে বলে উঠল, তুই শীঘ্র এখান থেকে পালা, না হলে তোর পরিণতিও আমার মতোই ভয়াবহ হবে এবং তুইও আমার মতো উন্মাদের জীবন কাটাবি। তোকেও ছলনার জালে ফাঁসানো হয়েছে। সেদিন আমার শাশুড়িমা বলেছিলেন, এই নারী নাকি বাড়ির পরিচারিকা এবং তার মানসিক ভারসাম্যহীনতার কারণে এমন আচরণ করছে। তাই আমিও শাশুড়ির কথায় বিশ্বাস করে সেই অপ্রকৃতিস্থ নারীর কথায় কোনো গুরুত্ব দিইনি। এরপর থেকে কেন জানি না, প্রতি রাতে আমার স্বামী কেবল আমার সঙ্গে নিজের ইচ্ছে চরিতার্থ করত, কিন্তু আমার সঙ্গে একটাও কথা বলতো না। আমি একাই অনর্গল কথা বলে যেতাম, কিন্তু সে কোনো উত্তর দিত না। এদিকে প্রতি রাতে আমার স্বামী তার বাবাকে আমাদের সবার ঘরে আমার পাশে শুইয়ে দিত এবং আমার স্বামী ও শ্বশুর তারা দুজনে আমার দুপাশে শয়ন করত। তারপর আমি বুঝতেও পারতাম না কাকে নিজের স্বামী ভেবে আত্মসমর্পণ করতাম, কারণ আমি তো দৃষ্টিহীন ছিলাম। আমার শ্বশুরের বয়স 60 পেরোলেও তার শরীরে শক্তির কোনো কমতি ছিল না, একেবারে তরুণদের মতোই শক্তি ছিল তার। আমি দৃষ্টিহীন হয়েও কিভাবে এসব জানতে পারলাম যে আমার সঙ্গে এত বড় অন্যায় হচ্ছে? এর পেছনের সত্যটা জানলে আপনাদেরও হয়তো চোখে জল আসবে। আমার শ্বশুর আর স্বামী মিলে যে আমার সঙ্গে এই নোংরামি করত, সেই কথা কি আমার শাশুড়ি এবং ননদ জানত না, নাকি তারা সবকিছু জেনেও নীরব ছিল? আর আমার স্বামীও বা কেন রোজ রাতে তার বাবাকে আমাদের ঘরে নিয়ে আসত? আমি দৃষ্টিহীন হওয়ায় কিছুই জানতাম না যে প্রতি রাতে কে আমার সঙ্গে তার ইচ্ছে পূরণ করত আর আমার সঙ্গে রোজ রাতে কি ঘটত। এই সব কিছুই আমি আপনাদের আজকের এই গল্পের মাধ্যমে বিস্তারিত বলবো। আসলে আমরা 2 বোন। আমি পরিবারের বড় সন্তান। আমার নাম অনামিকা। আমার এক বোন আমার চেয়ে 2 বছরের ছোট, তার নাম প্রিয়াঙ্কা। আমার বোন পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল। সে প্রায়ই আমাকে বলতো, দিদি, আমি যখন ডাক্তার হব তখন তোমার চোখের চিকিৎসা করে তোমাকে আবার পৃথিবীর আলো দেখাবো। আসলে আমরা এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলাম, তাই আমার বাবার পক্ষে দেশ বিদেশে নিয়ে গিয়ে আমার চোখের চিকিৎসা করানোর মতো সামর্থ্য ছিল না। এমন নয় যে আমার বাবা মা চেষ্টা করেননি, তারা অনেক চিকিৎসক দেখিয়েছিলেন, কিন্তু কেউই আমার চোখের আলো ফিরিয়ে আনতে পারেননি। আমি জন্ম থেকে দৃষ্টিহীন ছিলাম না। আমার বয়স যখন 5 বছর, তখন আমার সঙ্গে একটি দুর্ঘটনা ঘটে। ছোটবেলায় ছাদ থেকে পড়ে গিয়ে আমার চোখে গুরুতর আঘাত লাগে এবং আমি আমার দৃষ্টিশক্তি হারাই। বাবা মা ভেবেছিলেন আমার হয়তো আর কখনোই বিয়ে হবে না, কিন্তু 24 বছর বয়সে আমার এক অত্যন্ত ধনী পরিবারে বিয়ে ঠিক হয়, কারণ আমি দৃষ্টিহীন হলেও দেখতে ভীষণ সুন্দরী ছিলাম। আমার বাবা মা ভেবেছিলেন হয়তো আমার সৌন্দর্য দেখেই তারা আমাকে বাড়ির বউ করতে রাজি হয়েছেন, এবং আমিও সেটাই ভেবেছিলাম, কারণ এটা তো স্বাভাবিক যে একজন দৃষ্টিহীন মেয়েকে এত ভালো পরিবারের কোনো ছেলে সহজে বিয়ে করতে চাইবে না। কিন্তু যাই হোক, আমার বাবা মা এটা ভেবেই আনন্দিত ছিলেন যে আমার একটা ভালো পরিবারে বিয়ে হচ্ছে। কিন্তু আমরা কেউই স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাদের সঙ্গে এত বড় প্রতারণা করেছিল। ফুলশয্যার রাতে আমার সঙ্গে যা হয়েছিল তা শুনলে আপনাদেরও আত্মা কেঁপে উঠবে, কারণ সেই রাতে আমার স্বামী তার বাবাকে আমাদের ফুলশয্যার ঘরে নিয়ে এসেছিল এবং আমি দৃষ্টিহীন হওয়ায় কিছুই বুঝতে পারিনি যে সারা রাত ধরে কে আমার সাথে তার ইচ্ছা পূরণ করেছিল, কারণ আমার এক পাশে আমার স্বামী আর অন্য পাশে আমার শ্বশুর শুয়ে থাকতো। যেদিন আমার বিদায় হয় সেদিন আমার বোন প্রিয়াঙ্কাও আমার সঙ্গে এসেছিল। বাসর রাতে আমার স্বামীর ঘরে প্রবেশের আগে প্রিয়াঙ্কা আমাকে জড়িয়ে ধরে বলেছিল, দিদি, জামাইবাবু কিন্তু দেখতে ভীষণ সুন্দর, লম্বা চওড়া আর খুব ফর্সা। সেই যখন আমার স্বামীর সৌন্দর্যের প্রশংসা করছিল, ঠিক সেই মুহূর্তে আমার শাশুড়ি ঘরে প্রবেশ করে আমার বোনকে বললেন, প্রিয়াঙ্কা, অনেক রাত হয়েছে মা, তুমি এবার বাড়ি ফিরে যাও। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। তোমার দিদির সমস্ত দায়িত্ব আজ থেকে আমাদের, তাই তোমার দিদির জন্য আর কোনো চিন্তা করতে হবে না। আমার মেয়ে আর বিমলা দাসী তোমার দিদির খেয়াল রাখবে। এখন তোমার দিদি আর জামাইবাবু একসঙ্গে সময় কাটাবে। এরপর আমার বোন তো শাশুড়ির কথা শুনে ঘর থেকে বেরোতে যাচ্ছিল, ঠিক তখনই একজন অপ্রকৃতিস্থ নারী আমার শাশুড়িকে ধাক্কা দিয়ে আমাদের ঘরে ঢুকে আমাকে সজোরে ধাক্কা দিয়ে আমার পোশাক ধরে টেনে বলল, তুই কিসের জন্য এখানে পড়ে আছিস? তোরও আমার মতো করুণ দশা হবে। সেদিন বুঝবি কেমন লাগে। ওরা সবাই মিলে তোদের ঠকিয়েছে।
এবার তোর জীবনটাও ওরা শেষ করে দেবে, তাই বলছি এখান থেকে পালিয়ে যা। তাকে দেখা মাত্রই আমার শাশুড়ি বিমলা দাসীকে দ্রুত ডেকে ওই নারীকে আমার ঘর থেকে নিয়ে যেতে বললেন। আমার বোন প্রিয়ঙ্কা তখন খুব ঘাবড়ে গিয়ে আমার শাশুড়িকে জিজ্ঞেস করেছিল যে ওই অপ্রকৃতিস্থ মেয়েটি কে। আমার শাশুড়ি তখন বলেছিলেন সে নাকি এই বাড়িতে আগে কাজ করত এবং এখন তার মাথা খারাপ হয়ে গেছে, তাই তাকে একটি ঘরে আটকে রাখা হয়, না হলে সে বাড়ির অন্য সদস্যদের ক্ষতি করে বসতে পারে। এরপর আমার শাশুড়ি আমার বোনকে ভরসা দিয়েছিলেন যে ওই নারী আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে তিনি আমার বোনকে বাড়ি পাঠিয়ে দেন। আমি চোখে দেখতে না পেলেও আবছা একটা ছায়ার মতো অনুভব করতে পারতাম, যা না দেখার মতোই ছিল। আমি এতটাই আবছা দেখতাম যে কিছুই বুঝতে পারতাম না। কিছুক্ষণ পর যখন অনুভব করলাম আমার ঘরে কেউ প্রবেশ করেছে, তখন আমার স্বামীর কণ্ঠস্বর শুনতে পেলাম। আমার স্বামী ঘরের ভেতরে ঢুকে আমার পাশে বসতেই তার মুখ থেকে তীব্র মদের গন্ধ আসছিল। মদের গন্ধ পেয়ে আমি ভয়ে পিছিয়ে গিয়ে তাকে বললাম, আপনি মদ্যপান করেছেন? আমার পিছিয়ে যাওয়া দেখে আমার স্বামী আমার হাত ধরে নিজের কাছে টেনে নিয়ে সজোরে চিৎকার করে বলল, কি হলো, তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ নাকি? আমি প্রথম রাতেই তার এমন রুক্ষ মেজাজ দেখে সত্যিই খুব ভয় পেয়ে মাথা নেড়ে হ্যাঁ বলেছিলাম। তারপর সে বলল, তাহলে তুমি ভয় পেয়ে আমার থেকে দূরে সরে গেলে কেন? আমি তার চিৎকারে আবার ভয়ে হ্যাঁ বললাম। তারপর সে আমার হাত ধরে বলল, আমার কাছে এসো এবং নিজের সম্পর্কে সব কিছু বলো। আমি যখন ভয়ে ভয়ে নিজের সম্পর্কে সবকিছু বলতে শুরু করলাম, যে আমি কিভাবে দৃষ্টিশক্তি হারিয়েছিলাম, তার 5 মিনিট পরেই মনে হলো আমার ঘরে আবার কেউ প্রবেশ করল। তারপর ঘরের ভেতরে ঢুকে দরজাটা কেউ আলতো করে বন্ধ করে দিল। এরপর আমার সঙ্গে আর কোনো কথা না বলেই সে তার ইচ্ছে মতো আমার ওপর তার অধিকার কায়েম করতে থাকল। এমনকি আমি অনেক কিছু জিজ্ঞেস করার চেষ্টা করেছিলাম এবং অনেক কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার সঙ্গে নিজের ইচ্ছে পূরণ করার সময় সে একটাও কথা বলেনি। আমাদের মাঝে সবকিছু হওয়ার সময় আমি আমার স্বামীকে স্পর্শ করে অনুভব করতে পেরেছিলাম যে সে দেখতে কেমন হতে পারে। আসলে যারা দৃষ্টিহীন হয় তাদের সৃষ্টিকর্তা এক বিশেষ ক্ষমতা দিয়ে থাকেন, সেটা হলো দৃষ্টিহীন মানুষেরা স্পর্শ আর ঘ্রাণের মাধ্যমে অনেক কিছু অনুভব করতে পারে, যা সাধারণ মানুষ পারে না। আমিও সেভাবেই আমার স্বামীর শরীরের গন্ধটা বাসর রাতে অনুভব করেছিলাম, কারণ সেই রাতে আমাদের মধ্যে সবকিছুই হয়েছিল। সেদিনের পর থেকে প্রতিদিন রাতে আমার স্বামী মদ্যপান করে আসত এবং আমার সঙ্গে কোনো কথা না বলেই সারা রাত ধরে নিজের ইচ্ছেটা পূরণ করত। সে কেবল নিজের চাহিদা মেটাত, কিন্তু আমার কোনো কথাই শুনত না, নিজেও কোনো কথা বলতো না। এভাবে প্রায় 1 মাস কেটে যাওয়ার পর সেদিন আমি যখন বিমলা দাসীর সঙ্গে বাড়ির পিছনের দিকের ভাড়ার ঘরের দিকে যাই, তখন বিমলা দাসী বাগানে কিছু কাপড় শুকাতে দিতে ব্যস্ত ছিল। সেই সময় আমি বুঝতে না পেরে কিভাবে বাড়ির অন্যদিকে চলে গিয়েছিলাম এবং একটি দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম। সবকিছু আবছা দেখতে পেলেও কিছুই বুঝতে পারছিলাম না। ঠিক সেই মুহূর্তে সেই অপ্রকৃতিস্থ নারী আবার আমার পেছন দিক থেকে জানালার ভেতর দিয়ে হাত বাড়িয়ে আমার পোশাক ধরে টেনে বলেছিল, তুই এখনো এখান থেকে পালিসনি, দেখবি তোর অবস্থা আমার চেয়েও খারাপ হবে। আমি তখন আর না পেরে তাকে খুব ভালোবেসে জিজ্ঞেস করলাম, তুমি কে আর কেনই বা বারবার এই কথাটা বলছো যে আমার অবস্থাও তোমার মতো খারাপ হবে? সেই মেয়েটি তখন কাঁদতে কাঁদতে আমাকে যা বলেছিল তা শুনে আমার পায়ের তলার মাটি যেন সরে গিয়েছিল। সেই অপ্রকৃতিস্থ মেয়েটি আমাকে বলেছিল তার নাম মালিনী, আর সে আসলে এই বাড়ির পরিচারিকা নয়। মালিনী আমার স্বামীর প্রথম স্ত্রী ছিল। এরপর সে আমাকে যা বলেছিল তা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। আমার স্বামী যখন মালিনীকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিল, সেদিন তাদের বাসর রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমার শ্বশুর আমার স্বামী ঘরে ঢুকে মালিনীকে যা বলেছিল তা শুনে মালিনী চিৎকার চেঁচামেচি শুরু করেছিল এবং পুলিশের কাছে যাওয়ার হুমকি দিয়েছিল। আসলে আমার স্বামী শারীরিকভাবে অক্ষম ছিল এবং আমার শ্বশুর মালিনীকে বলেছিলেন যে তিনিই মালিনীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে বংশকে এগিয়ে নিয়ে যাবেন। বাসর রাতে শ্বশুরের মুখ থেকে এসব কথা শুনে এবং তার দ্বারা অশালীন আচরণের শিকার হয়ে মালিনী যখন পুলিশে যাওয়ার কথা বলেছিল, তখন আমার স্বামী তার বাবাকে বাধা দেওয়ার বদলে তার সঙ্গেই মিলেছিল। সেদিন মালিনী হার মানেনি এবং চিৎকার করে সবাইকে জানানোর চেষ্টা করেছিল। তখন আমার শাশুড়ি ও ননদ তার কথায় বিশ্বাস করেননি। বাড়ির সম্মানহানির ভয়ে আমার শ্বশুর মালিনীকে একটি ঘরে বন্দি করে রেখে দিয়েছিলেন। আমি যেহেতু চোখে দেখতে পাই না, তাই আমার শ্বশুর ইচ্ছে করেই আমার সঙ্গে নিজের ছেলের বিয়ে দিয়েছিলেন। মালিনীর মুখে এও শুনেছিলাম
যে আমার শাশুড়ি প্রথমে এই বিয়েতে রাজি ছিলেন না, কারণ আমি দৃষ্টিহীন ছিলাম। এই ব্যাপার নিয়ে আমার শাশুড়ি আমার শ্বশুরের সঙ্গে অনেক অশান্তিও করেছিলেন। কিন্তু আমার শ্বশুর আমার শাশুড়িকে বুঝিয়েছিলেন যে আমি যেহেতু খুব সুন্দরী এবং তার ছেলের যেহেতু আগে একবার বিয়ে হয়েছে, তাই সে আর ভালো কোনো পরিবারের মেয়ে পাবে না। তাই আমার শ্বশুর আমার শাশুড়ির অমতে এই বিয়েটা পাকা করেছিলেন। পরে আমার শাশুড়িও সবকিছু মেনে নিয়েছিলেন, কারণ তার ছেলে বলেছিল আমি দৃষ্টিহীন হলেও সে আমাকে অনেক পছন্দ করেছে। কিন্তু আমি তো ভেতরের এই সব ষড়যন্ত্রের কিছুই জানতাম না, যে তার ছেলে পুরুষত্বহীন আর আমার শ্বশুর মশাই একজন চরিত্রহীন মানুষ। এই কথাটা আমার শাশুড়িও জানতেন না। তিনি এটা বিশ্বাস করতে রাজি হননি যে তার স্বামী একজন চরিত্রহীন মানুষ হতে পারেন। সেদিন মালিনীর কাছ থেকে সব কথা শোনার পর আমি শাশুড়ির সঙ্গে গোপনে কথা বলেছিলাম এবং তাকে বলেছিলাম, মা, আপনি তো আমাকে পছন্দ করতেন না, তাহলে কেন আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে দিলেন? আর আপনি কেন আমাকে মিথ্যে বলেছেন যে মালিনী এই বাড়ির পরিচারিকা? মালিনী তো আপনার ছেলের প্রথম স্ত্রী। আমার শাশুড়ি তখন আমার হাত ধরে বলেছিলেন, যা হওয়ার তা তো হয়েই গেছে, তাই পুরনো কথা তুলে আর কোনো লাভ নেই, কারণ মালিনী তোমার শ্বশুরের চরিত্রে কলঙ্ক লাগাতে চেয়েছিল। আমি তখন অনেক সাহস করে শাশুড়িকে বললাম, মালিনী আপনাকে যা বলেছিল একদম সত্যি কথাই বলেছিল, কারণ আপনার ছেলে শারীরিকভাবে অক্ষম আর আপনার স্বামী সত্যি একজন চরিত্রহীন মানুষ। প্রত্যেক রাতে আমার মনে হয় আমার ঘরে যেন দুজন পুরুষ প্রবেশ করে, কিন্তু আমি দৃষ্টিহীন হওয়ায় ঠিকমতো দেখতে পাই না, শুধু অনুভব করি আমার দুই পাশে দুজন পুরুষ শুয়ে আছে। আমার শাশুড়ি তখন আমার কথা শুনে খুব রেগে গিয়ে বলেছিলেন, তুমি ওই পাগল মালিনীর কথা শুনে আমার স্বামী আর ছেলের ওপর এত বড় অপবাদ দিচ্ছ? তুমি কিন্তু নিজের সীমা অতিক্রম করছো। নিজের সীমার মধ্যে থেকে কথা বলো, কারণ আমার স্বামী আর ছেলের ওপর আমার অগাধ বিশ্বাস আছে, তারা এমন জঘন্য কাজ করতেই পারে না। আমি তখন আর কোনো উপায় না দেখে আমার শাশুড়ির পায়ে ধরে বলেছিলাম, মা, দয়া করে একবার আমার কথা বিশ্বাস করুন, কারণ আমার নিজেরও অনেক দিন ধরে মনে হয়েছে যে আমার ঘরে দুজন পুরুষ থাকে, কিন্তু আমি চোখে দেখতে পাই না, আর লজ্জায় এই কথা এতদিন কাউকেই বলতে পারিনি। আমি কি বলতাম? কিন্তু আপনি তো চোখে সবকিছু দেখতে পান। আমি যদি ভুল হয়ে থাকি, তাহলে আজ রাতে আপনি আমার ঘরে লুকিয়ে থেকে সত্যিটা যাচাই করুন। আমি যদি ভুল প্রমাণিত হই, তাহলে আপনি যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব, কিন্তু দয়া করে আপনি আমার কথা একবার বিশ্বাস করে সত্যিটা জানার চেষ্টা করুন। আপনারও তো একটা মেয়ে আছে, তারও একদিন বিয়ে হবে, সেও শ্বশুরবাড়ি যাবে। আশা করি আপনি আমার কষ্টটা বুঝতে পারবেন, তাই দয়া করে আমাকে একটু সাহায্য করুন মা। আমাকে নিজের মেয়ের মতো মনে করে আমার মনের সন্দেহটা দূর করার চেষ্টা করুন। আমার কথা শুনে আমার শাশুড়ি আমার কথা মানতে রাজি হয়েছিলেন। তারপর সেদিন রাতে আমি যখন আমার বিছানায় শুয়েছিলাম, তখন আমার স্বামী ও শ্বশুর প্রতিদিনের মতোই মদ্যপান করে ঘরের ভেতরে ঢুকে আমার পাশে শুয়ে তাদের কাজ করেছিল। কিন্তু যে আমার সঙ্গে সবকিছু করত, তার আসল পরিচয় জেনে আমার মাথা ঘুরে গিয়েছিল। মনে হচ্ছিল যেন আমার শরীর থেকে প্রাণটাই বেরিয়ে যাচ্ছে, কারণ যাকে আমি বাবা বলে মনে করতাম, সেই বাবা অর্থাৎ আমার শ্বশুর মশাই আমার সঙ্গে প্রতিদিন নিজের ইচ্ছা পূরণ করতেন। মালিনীর সব কথাই সত্যি ছিল, আর আমার স্বামী অন্য পাশে চুপচাপ শুয়ে থাকত। এই 1 মাস ধরে আমার শ্বশুর আমার সঙ্গে সবকিছুই করেছিলেন, যার ব্যাপারে আমার শাশুড়ি কিচ্ছু জানতেন না। সেদিন আমার শাশুড়ি খাটের তলায় আগে থেকে লুকিয়েছিলেন এবং নিজের চোখে সবকিছু দেখার পর তিনি আমার বাবা মাকে ফোন করে মাঝরাতে আমাদের বাড়িতে ডেকেছিলেন। আমার শ্বশুর ও নিজের ছেলের কুকীর্তির কথা তিনি আমার বাবা মা ও বোনের কাছে বলেছিলেন। আমার শাশুড়ি নিজের ছেলেকে অনেক অপমান করেছিলেন এবং কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরেছিলেন। তিনি নিজের স্বামীকে বলেছিলেন, এই কারণে তুমি একটা দৃষ্টিহীন মেয়েকে আমার ছেলের বউ করে বাড়িতে নিয়ে এসেছিলে, যাতে তুমি এই মেয়েটার ওপর অত্যাচার করতে পারো। আমার শ্বশুর তখন আমার শাশুড়ির ওপর চিৎকার করে বলেছিলেন, হ্যাঁ, আমি আমার বধূব্বার সঙ্গে সবকিছু করেছি যাতে এই বংশ রক্ষা পায়। আমি যা করেছি তা ভালোর জন্যই করেছি, কারণ আমাদের একমাত্র ছেলে অক্ষম। সমাজের লোকেরা এটা জানলে আমরা কোথায় মুখ দেখাতাম, তাই আমি এই দৃষ্টিহীন মেয়েটার সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়েছিলাম। আমার শাশুড়ি তখন নিজের স্বামীকে বলেছিলেন, তোমার মতো একটা নির্লজ্জ মানুষের সঙ্গে সংসার করে আমার পুরো জীবনটাই বৃথা হয়ে গেল। শুধুমাত্র বংশ রক্ষার জন্য তুমি নিজের ছেলের বউয়ের সঙ্গে এমন পৈশাচিক কাজ করতে পারলে? তারপর আমার শাশুড়ি বিমলা দাসীকে দিয়ে মালিনীকে সেই ভাড়ার ঘর থেকে নিয়ে আসতে বলেন এবং মালিনীর বাবা মাকেও ফোন করে বাড়িতে ডেকে পাঠান। এরপর পুলিশকে ফোন করে মালিনীর সঙ্গে ও আমার সঙ্গে এত বড় অন্যায় করার জন্য আমার শাশুড়ি নিজে তার স্বামী ও ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। কারণ আমার শাশুড়ি এতদিন জানতেনই না যে তার ছেলে শারীরিকভাবে অক্ষম।
যেহেতু আমার শাশুড়ি তাদের মেয়েকে নিয়ে আলাদা ঘরে ঘুমাতেন আর আমার শ্বশুর একাই অন্য ঘরে ঘুমাতেন, তাই আমার শাশুড়ি কোনোদিন আঁচ করতে পারেননি যে আমার শ্বশুর প্রত্যেক রাতে আমার সঙ্গে অন্যায় করতেন। এই জন্য বলে, কোনো মানুষকে বিশ্বাস করা ভালো, কিন্তু অতিরিক্ত বিশ্বাস করা ক্ষতিকর। আমার শাশুড়ি তার ছেলে ও স্বামীকে অতিরিক্ত বিশ্বাস করতেন, যার জন্যই আজ আমার ও মালিনীর সঙ্গে এত বড় অন্যায় হয়েছিল। এখন আমি ও মালিনী আমার শাশুড়ি ও ননদের সঙ্গেই থাকি। যদিও আমার বাবা মা ও মালিনীর বাবা মা আমাদেরকে এই বাড়িতে রাখতে রাজি ছিলেন না, কিন্তু আমার শাশুড়ি দুজনের বাবা মায়ের হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে আমাকেও মালিনীকে নিজের কাছে রাখার অনুমতি নিয়েছিলেন। আমার শাশুড়ি এখন আমাকেও মালিনীকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন। আর ওদিকে আমার স্বামী ও শ্বশুরমশাই জেলে বন্দি আছে।